কালকে পবিত্র ঈদ উল ফিতর আর আজ চাঁদ রাত। আমি জানি এই সময়টা প্রত্যেকেরই কাটছে একেবারে ছুটির আমেজে। কেউ কেউ ভাবছেন কালকে কোন জামাটা পরবেন, কেউ কেউ এখনো রান্নাঘরে ঠিক করছেন কালকে কি কি রান্না হবে, আর কোনো কোনো মেয়ে তো দু হাত রাঙিয়ে চলেছেন মেহেদির রঙে। এই এত সব ব্যস্ততার মাঝে উৎসব মুখর পরিবেশে যারা ঠিক এই সময়ে যুক্ত হয়েছেন আমাদের মাছরাঙা টেলিভিশনের সাথে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চাঁদ রাতের এই বিশেষ আয়োজন চাঁদ রাতে ম্যাজিক বাউলিয়ানা 2025-এ। বুঝতেই পারছেন আমাদের আজকের আয়োজনটা মূলত কাদেরকে নিয়ে। দর্শক, আজকে আমার সাথে রয়েছে এক ঝাঁক প্রিয় মুখ যারা গানে গানে সুরে সুরে গোটা বাংলাদেশের হৃদয় জয় করে নিয়েছে। তারা আর কেউ নয়, ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সেরা 5 প্রতিযোগী। পরিচয় পর্বতে যাওয়ার আগে আরও যে মানুষদের কথা আলাদা করে বলতেই চাই, আমাদের সাথে রয়েছেন সুরের সারথি আমাদের প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আর তাদের সবাইকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের এই চাঁদ রাতের বিশেষ এপিসোড। তো গানে যাওয়ার আগে আমরা চলুন আমাদের পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। টপ ফাইনালিস্টদের কথা বলতে চাই। আমার সাথে ডান দিক থেকে প্রথমে রয়েছে মেহজাবিন মোবাশ্শেরা, সোহাগ নুরি, সাথে রয়েছে আরও এনামুল হক মধু, যাকে আমরা ভালোবেসে ডাকি মাইকেল মধু, এবং তার ঠিক পাশে রয়েছে আমার মিতা, মানে যার নামের অর্থ আমার সাথে একদম মিলে যায়, রজনী খাতুন, এবং যে চোখ দিয়ে আমরা পুরো বিশ্ব দেখি, আখি আখি আক্তার ঝর্ণা রয়েছে আমাদের সাথে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু কালকে ঈদ, আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা সবাইকে প্রাণ ভরে জানাতে চাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সময়টা কেমন কাটছে? যেহেতু কালকে ঈদ, আমি জানি অনেক প্রিপারেশন, বাট তার মধ্যে আমরা সবাই একসাথে কিন্তু আনন্দ করতে এসেছি। তো কালকে নিয়ে কতটা এক্সাইটেড তুমি? কালকে পবিত্র ঈদ উল ফিতর, সেজন্য তো আজকে চাঁদ রাত সবার মনে আনন্দ। নামাজ হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, ঘোরাঘুরি হবে। আর আমি সবসময় বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বেশি আনন্দ করতে ভালোবাসি। তো এই জিনিসগুলো নিয়ে একটু ভাবতেছি যে কালকে কি ধরনের আনন্দ করা যায়। আমরা আসলে মানে সবাই যতটাই বড় হই না কেন, ঈদ নিয়ে কিন্তু আমাদের ইমোশন কখনোই কমে না, এবং বারবার কিন্তু ঈদের কথা আসলে আমি তো আমার ছোটোবেলাটায় ফিরে যেতে চাই। বাই তবে আমাদের আজকে তো গান হবে, গল্প হবে, আড্ডা হবে। তবে আয়োজনটা শুরু করতে চাই সোহাগ তোমার গান দিয়ে। তো গানে গানে দেখাও তোমার ম্যাজিক। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
এসেছে। নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দুস্থ খুদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। দুর্দান্ত গাইলে সোহাগ, সত্যিকার অর্থে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার সাথে আনন্দ উল্লাস কি নেই এই গানে। আচ্ছা, গানের প্রতি প্যাশন, ভালোবাসা সব কিছু থেকেই তো তোমার এত দূরের জার্নি। একটু জানতে চাই, যেহেতু ঈদের ঠিক আগে আগে আমরা হাজির হয়েছি, এই ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পরে জীবন কতটা বদলে গেল তোমার? এটা আমার একেবারে স্বপ্নের মতোই। যেটা ঘটছে এটা আমি কখনোই কল্পনাও করিনি। কারণ অন্যান্য ঈদের সময় ছোটবেলা থেকে হয়তো চাঁদ রাতে টেলিভিশনের সামনে বসে অনেক বড় বড় শিল্পীদের গান শুনতাম, তো কখনো ভাবিনি যে আমিও কোনো দিন চাঁদ রাতে কোনো এক টেলিভিশনে গান করব। এটা আমি এত খুশি, এত খুশি। আমি মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব বিশেষ করে ম্যাজিক বাউলিয়ানার প্রতি, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য বা তৈরি করে দেওয়ার জন্য, সেখান থেকে আমাদের এই উঠে আসা। আর আজ পর্যন্ত ভালোবাসা এবং সম্মান যতটুকু পাচ্ছি, গান গাওয়ার সুনাম, এতটুকু নিয়ে বাকি জীবনটাই কাটিয়ে দিতে চাই। অবশ্যই সোহাগ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর যেহেতু ঈদের আগের দিন, আমার না ছোটোবেলার কথা বারবার খুবই মনে পড়ে যায় যে খুবই সাজুগুজু করতে চাইতাম। আমি স্টিল সাজতে খুব পছন্দ করি, বাট রজনী পুরো আয়োজন জুড়ে দেখেছি খুব মিনিমালিস্টিক সাজে। ঈদের দিনও কি এরকম সাধারণ স্বাভাবিক থাকা হয়? না, ঈদের দিন তো এরকম মোটেই হয় না। ঈদের দিন তো স্পেশাল একটা দিন। ওই দিন সুন্দর করে মানে সাজতেই ভালো লাগে, সাজটাই আসলে আমাদের বেশি ইয়ে করি আর আর কি। মেয়েরা তো সাজতে খুব পছন্দ করে। তো কালকের কি কি প্ল্যান একটু শুনি তোমার কাছ থেকে। আমার তো হয় কি, মানে সবাইকে সাজানোর পর তারপরে আমাকে সাজতে হয়, এরকম একটা ব্যাপার থাকে আমার। তো সবাইকে সাজাই দেওয়ার পর আমি যখন সাজি তখন একটা খুব ভালো লাগে। তো তারপরে ঘুরতে বের হই। একদম বড় হলে এটাই হয় যে মানে নিজে কতটুকু সাজবো তার চাইতে সবাইকে তৈরি করতে ব্যস্ত থাকা হয়। এবার রাখি, যেটা হয় ঈদের আগে চাঁদ রাতে তো আমরা ফ্যামিলি সবাই মিলে বসে আমরা গানের কলি খেলি, অন্তাক্ষরী খেলি। তবে তোমার কাছে একটু জানতে চাওয়া যে পারিবারিক আয়োজনে কোন গানটা তোমার মোটামুটি যে কোনো আনন্দ উৎসবে গাওয়া হয়? আমার একটি গান খুবই পছন্দের, আমার ফ্যামিলি ওই গানটা খুব পছন্দ করে। আর এই গানটা আমি যখন বাইরে করি, গানটা হচ্ছে কেন এত মায়া মায়া লাগে। এবং আমি যদি ভুল না করে থাকি, টপ 40-তে গ্র্যান্ড সিলেকশনে তুমি এই গানটা গেয়েছিলে। জি জি, তাহলে আজকে আমরা সবাই ওর কাছে এই গানটাই শুনতে চাই, কি বলো? ভালো হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আপনাদের গান শুনে মনে হচ্ছে সত্যিই তো কেন এত মায়া মায়া লাগে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের মাইকেল মধুর কাছে একটু আসতে চাই। মাইকেল মধু, আমি শুনেছি মাইকেল জ্যাকসনের বিগ বিগ ফ্যান তুমি, এবং যার জন্য রাজীব ভাই তোমাকে এই নামটা দিয়েছে। ইজ ইট ট্রু? আসলে বিগ ফ্যান তো বটেই, কিন্তু মানে যতটুকু আমি ফলো করি মানে সে তুলনায় অনেক কম। 100%-এর মধ্যে 1% মানে তাকে আমি ফলো করি। তাছাড়া ওনার তো মানে অনেক স্টাইল এবং অনেক কিছু ফলো করার বিষয়, তার মধ্যে আমি যতটুকু পেয়েছি অতটুকুই। অবশ্যই, মানে যে কোনো শিল্পীর গানের ভক্ত যে কোনো মানুষ হতে পারে, যেখানে তুমি ফোক গান করো। সো মিস্টার মাইকেল মধু, এই মুহূর্তে যদি আমাদের রাজীব ভাই কোনো একটা বিট বাজায় মাইকেল জ্যাকসনের গানে, একটু মুভমেন্ট তো করতে পারবেন, আমাদেরকে একটু নেচে দেখাবেন বসে বসে? আসলে মাইকেল জ্যাকসনের এই নাচটা আসলে বসে দেখানো শুধু 2 হাত শুধু কাজ করবে, কিন্তু এর মধ্যে আমি উঠে দাঁড়াতেও পারি হয়তো বা। ওয়াও, আজকে আমাদের চাঁদ রাতের আয়োজন কিন্তু জমে ক্ষীর। তাহলে হয়ে যাক, রাজীব ভাই জাস্ট গো। দুর্দান্ত। দর্শক, এতদিন তো আপনারা দেখেছেন এনামুল হক মধুকে, আজকে আবারও দেখে ফেললেন। এই মানে মাইকেল জ্যাকসনের এই নাচটা করতে গেলে আসলে আমার লাগবে হচ্ছে বিশেষ করে আমার যে জুতাটা থাকবে সেটা হচ্ছে, সেটার উপরে খুবই একটা শক্তিশালী একটা পারফরমেন্স আসে, মানে সমস্ত কিছু পায়ের উপরে ব্রেকিং গুলো থাকে। ওকে, আমি চেষ্টা করলাম আই একটু। হোপ ওইরকম একটা আয়োজন আমরা আজকে কোনো একদিন করে ফেলবো, সেখানে আমরা ঈদের দেখতে দিন পাবো। যেহেতু আর আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগলো আমার। অফ কোর্স, আমরাও কিন্তু খুব এনজয় করেছি, কি বলো সবাই? আচ্ছা, আমরা নাচ দেখেছি মধু তোমার, এবার তো তোমার গান শোনার পালা। কোন গান শোনাবে? আমি যে গানটি শোনাতে চাচ্ছি আজকে এই খুশির দিনে, সাধক রশিদ উদ্দিনের লেখা, সুর করা, আমাদের গিয়েছেন মরহুম শ্রদ্ধেয় বারি সিদ্দিকী স্যার গিয়েছেন গানটি, সিনেমাতে গিয়েছিল শ্রাবণ মেঘের দিন। আর এই গানটি আমি শোনাতে চাচ্ছি যে মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন। সত্যি, আর প্রত্যেকটা মানুষই যেমন বেঁচে থাকে তার কর্মে, তার সৃষ্টিতে। বারি সিদ্দিকী স্যার, ওনাকে আমরা হারিয়েছি, তবে এই আনন্দের দিনে উনিও কিন্তু আমাদের অংশ হচ্ছেন তার সৃষ্টির মাধ্যমে। তাকে স্মরণ করছি এবং আমরা সরাসরি এবার চলে যাব গানে। মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লোটে, মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লোটে। এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন,
আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। এই না পঞ্চভূতের ঘটে, খেলিতেছে নিরঞ্জন। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান, সুখেই করেছে আসন। লাইলি আর মজনু দেওয়ান, সুখেই করেছে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। সময় থাকতে দেখ না তোরা, নিকটেতে কাল সমন। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। সময় থাকতে দেখ না তোরা, নিকটেতে কাল সমন। সোনার পুরি অন্ধার করে, যেদিন পাখি যাবে উড়ে। সোনার পুরি অন্ধার করে, যেদিন পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে তার যতন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। সাধু সাধু, গানটা শুনে এই শব্দ দুটোই প্রথমেই মাথায় এলো। অসংখ্য ধন্যবাদ। সত্যিই তো মানুষকে বুঝতে হবে। আমরা যদি নিজের ভেতরে আত্মসন্ধানটা করি, তবেই বোধ হয় আমাদের নিজেদের সেই কাঙ্ক্ষিত ঠিকানাটা আমরা পাই, আমরা মোক্ষ লাভ করতে পারি। তাই তো। আচ্ছা, মধুর গান শুনতে শুনতে একটা কথা খুব মনে পড়ছিল। তুমি একটা এপিসোডে বলেছিলে তোমার মায়ের স্বপ্ন ছিল তোমাকে টেলিভিশনে দেখার। সেই আশা তো পূর্ণ হলো, সেই স্বাদ পূর্ণ হলো। একটু শুনবো তিনি যখন প্রথমবারের মতো তোমায় টেলিভিশনে দেখেছিলেন, এরপরে কি বলেছিলেন তোমাকে? আমার দ্বারা যেই চাওয়া তাদের ছিল, সেটা তাদের পূর্ণ হয়ে গেছে। আম্মা বলতেছেন একটা কথা যে বাবা, আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, যে তোমাকে যেন একটা জায়গাতে পৌঁছাই। আমি যদি চলেও যাই পৃথিবী থেকে, তখন একটা জিনিস বলতে পারবো যে আমার সন্তান আর কখনো এইভাবে কষ্টের মধ্যে থাকবে না, তার একটা গতি হয়ে গেছে। এই জন্য আমি ম্যাজিক বাউলিয়ানা 2025-কে সারা জীবন কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের 3 জন বন্ধুর গান তো শুনেছি, আরো 2 জনের কাছে গান শোনা। ওকে, বাই দ্য ওয়ে, মেহজাবিন মুবাশশিরা, আমাদের ছোট্ট বন্ধু, তোমার কাছে একটু আসতে চাই। তোমার নামের সাথে মিল রয়েছে আমাদের বাংলাদেশের একজন গুণী অভিনয় শিল্পীর। সো আজকাল যেহেতু তোমাকেও স্ক্রিনে দেখা যায়, বন্ধু বান্ধবরা কি এটা নিয়ে কোনো মজা ঠাট্টা করে তোমার সাথে? হ্যাঁ, করে। মাঝে মধ্যে যখন আমি গান গাই, গান গাওয়ার পরে একটু ঢং করি যখন, তখন বলে যে নায়িকা হয়ে গেছিস তো, আর কি করবি। পরে আমি বলি না, নায়িকা হই নাই আমি।
বলে মাঝে মধ্যে বলে যে নায়িকা আসছে, নায়িকা বলে। সো মনের ভেতরে কি এই সুপ্ত ইচ্ছাটা আছে গায়িকা থেকে নায়িকা হওয়ার কখনো? না, আচ্ছা, তুমি তো বাড়ির সবার ছোট সদস্য এবং আমাদের ম্যাজিক বাউলিয়ানা পরিবারের এই যে সেরা 5 জনের সবচেয়ে ছোট সদস্য, আমাদের ছোটবেলাকার ঈদটা কেমন কাটে? নতুন জামা কাপড় নিয়ে আমরা খুবই এক্সাইটেড হই। ওই জায়গা থেকে যেটা হয়, বাড়ির ছোট সদস্য কিন্তু অলওয়েজ বায়না করে, আমাকে এই জামা কিনে দাও, আমাকে এইটা কিনে দাও, ম্যাচিং দুল কিনে দাও। তুমি কতটা বায়না করো পরিবারে? বায়না আমার করা হয় না, কারণ আমি চাওয়ার আগে সব জিনিস পেয়ে যাই। তো আমি এই পর্যন্ত মনে হয় না কখনো কোনো জিনিস নিয়ে আবদার করছি আব্বু আম্মুর কাছে। আমি যদি বলি যে আমার কোনো কিছুই লাগবে না, তারা কখনো কোনো কিছু বলবে না, বাট তারা জানে আমি কখনো কোনো কিছু চাবো না, এই জন্য আগের থেকে আমার জন্য সব কিছু থাকে। কি লক্ষ্মী একটা মেয়ে। আর রজনী কতটা লক্ষ্মী মেয়ে? আগে একটু চঞ্চল ছিলাম, এখন লক্ষ্মী সবাই বলে আর কি। আচ্ছা, বন্ধুরা কি বলে ও কতটা লক্ষ্মী? আসলেই সে লক্ষ্মী, খুব শান্ত। আর এই লক্ষ্মী মেয়ের একটা জিনিস আমরা খেয়াল করেছি, আই থিঙ্ক সবাই আমার সাথে একমত হবে, স্টুডিও রাউন্ডে রজনী তুমি যতগুলো গান গেয়েছো, একটা ইন্টারেস্টিং এবং কমন ব্যাপার হলো প্রত্যেকটা গানে ওর নাম ছিল। এই ব্যাপারটা তোমার কাছে কতটা মজার? হ্যাঁ, মজার বলতে মানে আমাদের গানের ভিতরে অনেক গানে দেখা যায় রজনী নামটা থাকে। তো এখানে এসে যেহেতু আমার নাম রজনী, আর আমি আসার পর থেকেই মানে আমাকে কেউ মানে ন্যাচারাল ডাকে না, সবাই বলে, রজনী, মানে কেউ একটু স্বাভাবিকভাবে আমাকে ডাকে না। আর রজনীর তো একটা সিক্রেট আমরা জানি, মানে আমি জানি, আমি শুনেছি তোমার যিনি প্রিয়তম, তোমার হাজব্যান্ড, তার একটা বাইক রয়েছে এবং যেটা কেনা হয়েছে তোমার গানের জন্য। গল্পটা একটু শুনবো। যেহেতু আমরা প্রোগ্রাম করি, বাইরে যাওয়া আসা করতে হয়, আমাদের গ্রামে একটু গ্রামের ভিতরে বাসা, তো সবসময় তো গ্রামে দরকার হয় না, একটু শহরে আসতে হয়, কলেজে যেতে হয় বা গানের রেকর্ডিং থাকে, প্রোগ্রামে যেতে হয়। তো এই জন্য বাইকটা খুব জরুরি ছিল, তো এই জন্যই বাইকটা কেনা। তো বাইকটা আমাকে খুব সাপোর্ট করে, এটাই বলছিলাম। বাইকের কথা শুনে মনে হলো উত্তম কুমার এবং সুচিত্রা সেনের একটা সিনেমা আছে এবং এই সিনেমায় একটা গান নিশ্চয় দেখেছো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, বরকে এই গানটা গিয়ে কখনো শুনিয়েছে, বা তুমি তোমার বরকে কি এই গানটা গিয়ে কখনো এটা শুনিয়েছো তো বাইকে যেতে সবসময় যেতে? হয় যখন আসলে গানের মানুষ তো গান গান দিয়েই বোঝায় আর কি। ওকে, তাহলে এবার আমরা গানে চলে যাই। রজনী আজকের এই রজনীতে আমাদেরকে কোন গান শোনাচ্ছে? এখন যে গানটি গাইবো, যদি সুন্দর একখান মুখ পাইতাম। যদি সুন্দর একটা মুখ পেতে তাহলে কি করতে তুমি? ও আচ্ছা, সদরঘাটের পানের খিলি খাওয়াই দিতাম। আচ্ছা, আমরা তাহলে গানে গানেই শুনি। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম।
সে না জানে দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে রসের পীড়িত রহস্যের কথা যদি সে না জানে দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে নরনারীর প্রেমের জ্বালা নরনারীর প্রেমের জ্বালা তাহারে আমি বুঝাইতাম হায়রে তারে আমি শিখাইতাম সদর ঘাটের পানের কিলি তার বানাই খাওয়াইতাম সদর ঘাটের পানের কিলি তার বানাই খাওয়াইতাম যদি সুন্দর এখন মুখ পাইতাম যদি সুন্দর এখন মন পাইতাম সদর ঘাটের পানের কিলি তার বানাই খাওয়াইতাম সদর ঘাটের পানের কিলি তার বানাই খাওয়াইতাম সদর ঘাটের পানের কিলি তার বানাই খাওয়াইতাম দুর্দান্ত, সত্যি চাঁদ রাতের আয়োজনে যদি এরকম একটার পর একটা দারুণ দারুণ পরিবেশনা শুনি, ঈদ তো আগেই লেগে গেছে বলে না, মানে চাঁদ লেগে গেছে, একদমই তাই। আচ্ছা, এই পর্যায়ে না মজার একটা জিনিস হতে চলেছে, গেস করো তো কি? আমি জানি এটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার। আমাদের গোটা আয়োজন জুড়ে অর্থাৎ ম্যাজিক বাউলিয়ানা 2025-এ যে মেন্টররা ছিলেন, আমাদের সবার প্রিয় মানুষ, তোমাদের তো খুবই কাছের মানুষ, তারা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আর আমরা সেটাই দেখবো এবার স্ক্রিনে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সেনা 5কে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের এই ঈদ আনন্দে তোমরা একসাথে হয়েছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি বিশ্বাস করি যে তোমাদের কণ্ঠে লোকগান পৌঁছে যাবে পুরো বিশ্বে। লোকগান পুরো বিশ্ব দরবারে পৌঁছে যাক তোমাদের মাধ্যমে, এই শুভকামনা জানাই। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভালো থেকো সবাই। ওয়াও! আচ্ছা, চাঁদ রাতের একটা ব্যাপার কিন্তু মিসিং। আমি শুনেছি আমাদের আখি অনেক সুন্দর মেহেদি পরাতে পারে, আর চাঁদ রাত মানেই তো মেহেদি পরা। আখি, আমি কিন্তু হাতটা একদম ক্লিন রেখেছি, আমি তোমার কাছেই মেহেদি পরবো কিন্তু। আমি বাসা থেকে সবাইকে মেহেদি দিয়ে আসছি, আমার মা, বাবা, 2 বোন, আমরা 3 বোন। 2 বোনকে আমার মেহেদি পরাই দিতে হয় প্রত্যেক ঈদে। এবার নতুন না, সবাইরই দিতে হইতেছে। আমি মেহেদি দিয়েই আসছি এখানে আজকে। আর নিজের হাতটা এখনো না, ফাঁকাই এখনো আছে, সময় ওটা হয়নি। বোধহয় সবার শেষে দেওয়া হবে। তোমাদেরকে মনে আছে, মানে আমি জানি না কার কি এক্সপিরিয়েন্স, আমার তো মনে হয় সবারই এটা থাকে যে খুব ছোটবেলায় এই যে মেহেদি কেউ পরিয়ে দিলে আমরা সকালে কিন্তু প্রতিযোগিতা করতাম কার হাতের মেহেদির রং কতটা গাঢ়। তুমি বোধহয় কিছু বলতে চাও? যখন আমি ম্যাজিক বাউলিয়ানায় প্রতিযোগিতা করেছি ওই টাইমে 2-3 বার আমাকে আখি আপু মেহেদি দিয়ে দিয়েছিল। যখন আমি কীর্তন গেয়েছি ওই টাইমে, তারপর আমি যখন এরপরে আরেকটা রাউন্ডে সেরা 10-এ মেবি ও আমাকে যে হাতে মেহেদি দিয়ে দিয়েছিল। সবসময় আমার স্মৃতি এটাই মনে পড়ে, যখন আমি মেহেদি দিতে যাই ও আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল। আজকে তো আখিকে তাহলে ছাড়া যাবে না, আমরা 3 জন মানে লেডিস আছে এখানে, হ্যাঁ আমাদের 3 জনকে তো হামলে পড়বো এরপর ওর কাছে। শেষ হোক, শেষ হোক। আমরা বাদ কেন, আমরাও পড়তে চাই। ও আচ্ছা, লাভলে। ও এই যে আমাদের মিউজিশিয়ান ভাইরাও কিন্তু লাইন দিয়ে আছেন। আমরা কিন্তু আজকে ওকে ছাড়ছি না, মেহেদি অ্যাটাক বলে তোমার কাছে চলে আসবো। বাট আমরা পরবর্তীতে গানে যাওয়ার আগে কিংবা আড্ডার আগে আরও একজন প্রিয় মানুষের কথা শুনতে চাই, তিনিও তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। চলো দেখে আসি স্ক্রিনে। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন তোমাদের দেখি না। ম্যাজিক বাউলিয়ানার পুরো সময়টা জুড়ে আমি তোমাদের সাথে ছিলাম। লোকগানকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করেছি তোমাদেরকে ওইভাবে তৈরি করে দেওয়ার। এর জন্য মাঝে মাঝে আমি অনেক কঠিন হয়েছি তোমাদের সাথে, এবং তোমরা সেটা বুঝেছো। সেটা শুধুই গানের প্রয়োজনে করেছি। তোমরা আমার অনেক ভালোবাসার, অনেক স্নেহের। সামনাসামনি দেখা হচ্ছে না যদিও, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। এবং আজকের ঈদের এই বিশেষ দিনে তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। সত্যি খুবই ভালো লাগলো যে উনি ওনার ভালোবাসার কথাও জানালেন, তোমাদেরকে আশীর্বাদও করলেন, আর উনি যে খুব মিস করছেন এটা জানালেন। আসলে শুধুমাত্র যে প্রিয় মেন্টররা তারাই নন, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীও নিশ্চয়ই তোমাদেরকে খুব মিস করেন। আর আমাদের বরাবরের মতনই এবারের ম্যাজিক বাউলিয়ানা 2025-এ তোমরা
নিশ্চয়ই আগামী দিনে ছড়িয়ে যাবে, দেশের আনাচে কানাচে তোমাদের প্রতিভার স্বাক্ষর রাখবে। তবে আমরা পরবর্তী আয়োজনে যাওয়ার আগে আখি তোমার কাছে একটু শুনতে চাই, তুমি আমাদের প্রিয় মেন্টর লাভলি দেবকে নিয়ে যদি কিছু বলতে চাও। আমার মনে হয় যে আমরা ম্যামের গ্রুপে যতজন ছিলাম সব থেকে বেশি বকা আমি শুনছি। Why? আর আমি যদি এখানে আজকে গান করি, ম্যামের অনেক অবদান, অনেক। আমি তো চলে যেতে চাইছিলাম বাসায়, ম্যাম বলে তুই আমার জন্য গান কর, তুই যাইস না, তুই আমার জন্য গান কর, আমি তোর মা। আসলে উনি যদি না থাকতো এখানে, মানে ম্যাজিক বাউলিয়ানায় 1.5 মাস কাটাইতে খুবই কষ্ট হইতো, খুব খুব। আমাদের মেয়েদের অন্তত অনেক ভালো করে আগলে রাখছে, মার মতো স্নেহ আদর ভালোবাসা সব কিছু, মানে ভোলার মতো না ওই দিনগুলো। খুব মিস করছি ম্যাম। অবশ্যই। আমরা যখন ব্যাকস্টেজে গল্প করছিলাম, যখন মায়ের কথা আসছিল, পাশাপাশি কিন্তু আমি দেখছিলাম অনেকে বলছিল যে লাভলি মা, লাভলি আম্মা, ওই ভালোবাসার জায়গা থেকেই বোধহয় এটা এসছে। আসলে দর্শক একটা মঞ্চে দীর্ঘদিন কাটালে কত স্মৃতি এসে দাঁড়ায়, কত স্মৃতি কথা মনে পড়ে, কতটা নস্টালজিক হয়ে যায় আমরা সবার মতন। মেন্টর কামরুজ্জামান রাব্বিকে নিয়ে কি কেউ কিছু বলবে? জি আপু, আমার সৌভাগ্য হয়েছে যে কামরুজ্জামান রাব্বি স্যার আমার মেন্টর ছিলেন। আর যিনি আমার এই অডিশন রাউন্ডে প্রথম, তার বুথেই আমি ছিলাম। এবং ওখানে আজকে স্মরণ করতে চাই যে আমি প্রথমে যে ফকির চান ভাইয়াকে পেয়েছিলাম এবং কামরুজ্জামান রাব্বি স্যারকে পেয়েছিলাম। ওনার সাথে আমার অনেক স্মৃতিচারণের কথা আছে। আরেকজনকে আমি স্মরণ করতে চাই, সন্দীপন স্যার। ওনাকে আমি অনেক আগে থেকে মানে মিস করছিলাম, যেটা প্রকাশ করব আজকে সম্ভব হলো। ওনাকে আমি ভীষণভাবে মিস করছি। এবং আমার মেন্টর কামরুজ্জামান রাব্বি স্যার এমন একজন মানে টিচার আমি পেয়েছিলাম যে আমি তো মানে গ্রাম থেকে একদমই মানে গ্রামার ছাড়া যে শিক্ষাটা, যে শুনে শুনে গান শেখা এবং যতটুকু উস্তাদদের কাছ থেকে শিখতে মানে পারলাম, সেইখান থেকে আমার যে মেন্টর ছিলেন কামরুজ্জামান রাব্বি স্যার, উনি এমন সোজাসাপটা এবং আমার একটু যদি সুরের কমতি থাকে বারবার করে বলে, এনামল তুমি এটা লাগাও ভাই। এবং উনি আমাকে একটা কথা বলতেন, মানে সবসময় মিস করি এই জন্য, আমার কথাতে কিন্তু মধু নাই বুঝছস, আমি কিন্তু একবারে স্ট্রেট যা ফরওয়ার্ড কথা সেটাই বলে মানে ছেড়ে দেবো, সেটা মন খারাপ করা যাবে না, এইরকমভাবে বলে। মানে এত কথা তিতা কিন্তু মন খারাপ করা যাবে না, এটা আছে এত মধুর, উনি আমাকে বলতেন। এবং আমি ভীষণভাবে তাকে মিস করি। এবং ওনার যে গায়কী, আমি পরবর্তীতে এখন পর্যন্ত গানগুলো শুনছি এবং ওনার যেই গানগুলো শুনতে শুনতে আমার যে অভিজ্ঞতাটা বাড়ছেন, আমি সবসময় ভাবছি যে সে আমাকে নিজে থেকে এখনও আমাকে পাশে থেকে আমাকে গান শেখাচ্ছেন। আমি স্যারকে খুব মিস করছি। এই ব্যাপারে আমিও একটু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে যেহেতু কামরুজ্জামান রাব্বি ভাইয়ের কথা হচ্ছিল, ওনার কথা আগে একটু বলতে চাই, কারণ উনি এমন একজন মানুষ, যদিও উনি মধু ভাইয়ের মেন্টর ছিলেন, উনি সব প্রতিযোগীদেরকেই কিন্তু গানের ব্যাপারে যদি কোনো জায়গায় একটু সমস্যা পেয়েছেন, দেখেছেন, সবাইকে সেটাকে বুঝিয়ে দিয়েছেন। তো আমার ব্যাপারে যদি আমি একটু বলি, রিহার্সাল করার পরে বলছে যে সোহাগ তুমি একটু এদিকে খেয়াল করে গানটা গাইও। আর আমাদের আরেকজন শ্রদ্ধেয় মেন্টর লাভলি আম্মার কথা যদি বলি, এই সবগুলো ছেলে মেয়েদেরকে উনি মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে এ পর্যন্ত এনেছেন। মোট কথা যদি বলতে চাই, 3 জন মেন্টরই আমাদের সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে গানের ব্যাপারে আদর, খাওয়া দাওয়া এবং শরীরের ঠিকঠাক রাখা সব দিক দিয়ে আমাদেরকে অনেক যত্ন, ভালোবাসা, আদর স্নেহ দিয়েছেন। আমার যে আরেকজন স্যার আছেন, যিনি হচ্ছেন আমাদের খায়রুল ওয়ারসি স্যার, মানে ওনার যে আমি এত পরিমাণে ভক্ত, মানে এখানে আমি কাউকেই চিনি না, মানে আমার একজন পছন্দের মানুষ এবং যার গান আমার গাইতে খুবই ভালো লাগে, পারিসা গান। আমি মানে ওনার এই গানটা যেই সময় শুনছিলাম, আমাকে যে করে হোক এই গানটা গাইতেই হবে। এবং আমি স্যারকে এখানে এসে পাইছি। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে রাজশাহীতে যখন আমার অডিশন রাউন্ড যেটা ছিল, তখন স্যার আমার গান শুনে, আমি পরে ভিডিও দেখতেছি, স্যারের যেই মোমেন্টটা ছিল, আমি মানে অবাক, মানে তার চোখে আমাকে মনে হয় এমনভাবে উৎসাহ দিচ্ছে, আমি তো ওই সময় আমি দেখতে পাইনি, কিন্তু ভিডিওতে দেখলাম। আমি স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ এবং উনি আমাকেও অনেক সহযোগিতা করেছেন, বারবার মেন্টালিটি মানে উৎসাহ দিতেন, এনামুল তুমি কিন্তু সুরে গাও, ভালো গাইও, হ্যাঁ অনেক মানে ভালো করবা আশা করি। ম্যাম মোটামুটি আমাকে সব সময় বলতেন, ভালো হচ্ছে বাবা, মধু তুই ভাইয়া, ভালো করে আমরা গাবি। একটু পারিসা গানটা শুনতে চাই প্লিজ। হ্যাঁ, আমার এটা খুব পছন্দের গান। যদি ছোট করে 2 লাইন হয়ে যাক না।
পারিসা এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি হইবি রে এমন, বিশ্বাস কইরা দিতাম না আর আমার অবুঝ মন। পারিসা রে পারিসা তোর পাল্টে গেছে মন, পারিসা রে পারিসা তোর এই কি আচরণ। ওয়াও ওয়াও, কি চমৎকার করে গাইলে মধু। আসলে মধুময় কণ্ঠ আর প্রিয় গান যদি শুনি, দুয়ে মিলেমিশে একাকার। আর এই গানের রেশটা নিয়ে এবার তোমাদের জন্য কিন্তু আরও একটা সারপ্রাইজ আছে। এটার আমি হিন্টস চাইবো না, কারণ আমি সরাসরি চলে যেতে চাই স্ক্রিনে। দেখো তো তাদেরকে তোমরা চিনতে পারো নাকি? ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এবারের আসরের সেরা 5কে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। দীর্ঘদিন আমরা একসাথে ক্যাম্পে ছিলাম, সেই সুবাদে সবার সাথে অনেক ভালো স্মৃতি তৈরি হয়েছে, অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। একসাথে খাবার খেতে যাওয়া, একসাথে গ্রুমিং রুমে যাওয়া এবং আড্ডা দেওয়া, প্র্যাকটিস করা, সব মিলিয়ে সময়টা খুব ভালো ছিল। অনেক কিছু শিখতে পেরেছি আপনাদের কাছ থেকে। আপনারা অনেক সাহায্য করেছেন এবং খুব ফ্রেন্ডলি ছিলেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা ভালো করছেন এটা দেখে এখন আমার কাছেও খুব ভালো লাগছে। আপনারা সামনের দিনগুলোতেও আরও ভালো করেন, এটার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এবং আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। জয় গুরু, আমি অনেক সাহা। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ম্যাজিক বাউলিয়ানায় 2025-এ যারা সেরা পাশে আসো আমার ভাইয়েরা ও বোনেরা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো করো। আমার মধু ভাই, সোহাগ ভাই, আখি আপু, রজনী আপু, তারপরে মুবাশশের আপু, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মালিকের কাছে এই প্রার্থনা করি তোমরা সবাই ভালো করো। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে যারা টপ 5-এ আছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাদের সাথে সময় কাটিয়েছি, অনেক আনন্দ করেছি, সেটা ভোলার নয়। একসাথে আমরা পরবর্তী বিভিন্ন প্রোগ্রামে গান করব, একসাথেই থাকব, তাই তাদের সুভবিষ্যৎ কামনা করছি। সো তোমাদের কেমন লাগলো? মাহফুজ কিন্তু আমাদের ম্যাজিক বাউলিয়ানার আদনান সামি, ওর এই নামটা দিয়েছিল কামরুজ্জামান রাব্বি ভাইয়া। আমরা ওর এই নামেই বেশি ডাকা হতো, মাহফুজ ডাকা হতো না, আদনান সামি। আচ্ছা, একটু জানতে চাই তোমার কাছে, তোমরা একই সাথে সবাই টপ 10-এ ছিলে, নিশ্চয়ই ওদেরকে দেখে একটু নস্টালজিক লাগছে। তোমার কি মনে পড়ছে? আমি যদি বলি তাহলে প্রথমে মাহফুজ ভাইয়াকে বলবো। ও সবসময় আমাকে মেন্টালি অনেক হেল্প করতো, সব গানের দিকে বলতো তুমি পারবে। তারপর ও আমাকে বোন বানিয়েছিল। তো আমি বলেছিলাম, ও যেই দিন চলে গেছে ওই দিন আমি বলেছিলাম যে ভাইটাকে হারিয়ে ফেললাম। পরে বললো যে না, তোমার সাথে আমার যোগাযোগ থাকবে। আমি বলছি যে তোমাকে কিন্তু অনেক জ্বালাবো। পরে বলছে আচ্ছা আচ্ছা। আমাদের হচ্ছে রুবেল রানা ভাই এবং অনেক সাহা। অনেক সাহার সাথে আমি খুব আড্ডা দিতাম। ও হচ্ছে মানে সবসময় ঘুরে বেড়াতো, আর ওর কাছে সবসময় দোতারা থাকতো অল টাইম। ওর দোতার কাছে গেলে আমারও একটু ভালো লাগতো, ওই জন্য ওর কাছে সবসময় সময়টা দেওয়া হতো। তো রুবেল রানা ভাই, ওনাকে আমি মিস করছি এরকমভাবে যে উনি লাস্টের যে আরেকটা গান গেয়েছিলেন উনি, তো এই গানটা ওনার আয়ত্ত আসতে চাচ্ছিল না, তো উনি প্রায় কান্না করে দেবেন এইরকম একটা অবস্থা। তো তারপরে আমরা যতবার বলছি মানে গানের ওইটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, ততবারই সে ভুল করছে। তো লাস্টে আমরা সারা রাত আমি আর ভাইয়া প্র্যাকটিস করছি। করার পরে আমি যখন ওনাকে রাত 2টা পর্যন্ত, ভাইয়া দেখেন তো 10 বার আপনি প্র্যাকটিস করবেন, 10 বারের মধ্যে আপনার গানটা ইনশাল্লাহ উঠে যাবে। যখন গানটা উঠে গেল, ভাই একটু জড়াই ধরতে চাই ভাই। লাস্টে পরের দিন পর্যন্ত আমাকে অনেকবার আমাকে বলছেন যে তোকে আমি খুব ভালোবাসি এবং খুব মিস করছি। যেখানেই থাকুক রুবেল ভাই অনেক ভালো থাকুক। আসলে ওনারা সবাই খুব ভালো মনের মানুষ।
আমাদের সাথে অনেক দিন ছিলেন, আমরাও তাদেরকে মিস করছি, যদিও এভাবে দেখবো এটা কল্পনা করিনি। তো এটা খুব আনন্দিত আমরা যেভাবে ওনাদের এই সাপোর্টটা পেলাম, খুব ভালো লাগছে, সবাইকেই খুব মিস করছি। আর বিশেষ করে যদি বলতে যাই, আমাদের এই রুবেলানা ভাইয়ের কথা হয়েছে, ও সবসময় একটু পাগলামি করে আমাদেরকে আনন্দিত রাখতো। আর মাহফুজ ভাই তো অসাধারণ, সে সুর নিয়ে খুব সবসময় হা হা করতে থাকতো। আর বিভিন্ন সময় আদনান সামিটা এজন্য বলা হয়, উনি অনেক সময় হিন্দি গান বেশি বেশি ঘরের মধ্যে বসে বসে একাই করতে, সবাই খুব ভালো। আমি যদি বলি, দেবযানীদি ও অ্যাজ এ বোনের মতো ছিল আমার লাইফে। যতদিন আমরা একসাথে থেকেছি, আমি খেতে না পারলেও আমাকে এমন হয়েছে বকা দিতে দিতে খাওয়াইছে। এটা কিন্তু আমাকেও দিছে, মানে আমি এখানে এসে রুটি খাইতে পারতাম না, প্রথম সকালে তো আমাদের রুটি দেওয়া হয়। তো আমি একদিন ভিডিও কলে মানে আমার মাকে দেখাচ্ছি যে এই যে রুটি খাচ্ছি, সেখান থেকে মানে আমি রুটি খাইতে পারি না, সেটা ও ম্যামকে বলছে। তো তখন থেকে আমি আবার ভাত খাওয়া শুরু করি ওর জন্যই, মানে ও খুবই হেল্পফুল ছিল সবার ক্ষেত্রেই। আবার আরেক দিন আমার ব্লাউজটা লাগে নাই, আমার যেটা ছিল ওই কালার পরা যাবে না, তারপর ও আমাকে ওর ব্লাউজ আমার হয়নি, ওটাকে ছিঁড়ে তারপর ওটা আমাকে দিছে পরার জন্য, মানে ছিঁড়ে বলতে সেলাইটা খুলে তারপর আমাকে দিছে পরার জন্য। এটাই তো হয়, শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা সবসময় শুনে এসেছি। আর একটা প্ল্যাটফর্মে যখন লম্বা একটা সময় কাটে না, সবার ভেতরে দারুণ একটা হৃদ্যতার সৃষ্টি হয়। আবার এই সম্পর্কটাই কিন্তু অনেক দিন, অনেকগুলো বছর পর্যন্ত চলে যায় সামনের দিকে। আপু, আমার আরেকজনের কথা খুবই ভীষণভাবে মনে পড়ে গেছে, আমির ফকির ভাই। তো এক নামের মধ্যে আমির আবার ফকির, মানে প্রথমেই আমি আমির ফকির ইজিভাবে নিয়েছিলাম, কিন্তু আমাদের জাজ ছিলেন স্যার যখন বললেন তুমি আমির তুমি ফকির, সেই আমির ফকির মানে এতটাই, মানে সে গানের মধ্যে ডুবে থাকতো অল টাইম সব সময়। সে কিন্তু একটা ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলতেন। তো তারপরে অ্যাক্সিডেন্ট করার পর থেকে সঙ্গীতে, মানে সে সঙ্গীত কখনোই মানে ভাবিনি যে আমি সঙ্গীতটাই আমি মানে ধরবো, কিন্তু সঙ্গীতটা এমনভাবে তাকে ধরে ফেলছে এবং তার গান খুবই ভালো লাগে। আমির ভাইকেও খুব মিস করছে আজকের দিনে। অবশ্যই, আর জীবনের গতিপথটাই কিন্তু এরকম, মানে কখন কে কোথায় কি থাকবে, কোন জায়গায় যাবে আমরা কেউই জানি না। তবে এই আশা রাখতে চাই প্রত্যেকেই তোমরা কিন্তু থাকবে সঙ্গীতের সাথে। আর এই যে গানের কথা বলতে বলতে আমাদের ছোট্ট বন্ধুর গান শুনবো, তোমার কাছ থেকে এবার কি গান শুনবো? আমি যেই গানটি গাইবো সেই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আহা, এই গানটা কার না পছন্দের, মানে লোকগানের কথা আসলে কিন্তু আমরা মানে যে গানগুলোর কথা বারবার মনে করি এবং ছোটবেলা থেকে শুনে এসেছি। এবং আমার মনে আছে ছোটবেলায় এই গানটা শুনে মানে এই যে গেরুয়া রঙের কাপড় পরে হাতে একটা একতারা সদৃশ কিছু একটা নিয়ে এরকম দুলে দুলে নাচ করতাম। শুনি সে গান। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ
মাই গড, ওয়াও! তোমার গান শুনে মানে মনটা এত চঞ্চল হয়ে উঠলো। আসলে রিয়েল লাইফের বৈরাগী বোধহয় আমরা আর কেউ হতে চাই না। আমরা জীবনটা অনেক আনন্দ উপভোগ করে কাটাতে চাই। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। সো ঈদের আনন্দের মানে পরিপূর্ণতাটা আসে তখনই যখন জম্পেশ খাওয়া দাওয়া হয়, কি বলো? আচ্ছা, খেতে কে কে ভালোবাসো? তুমি খেতে ভালোবাসো না? আচ্ছা, মানে ওকে এমনি দেখেই মনে হচ্ছে ও বোধহয় খুব কম খায় এবং বললো রুটি খেতেও একটু সমস্যা ছিল। ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো মজার মেমোরিজ আছে তোমাদের কারো? ও খেতো আর বলতো আপু একটু নাও না, এটা খাও, নাহলে আমি যদি এটা রেখে দিই তাহলে আমরা বকা দিবে যে খাবার ওয়েস্ট করতেছি, একটু খাও আপু। আর তোমাদের পাঁচজনের মধ্যে সবচাইতে খেতে মানে সবচাইতে বেশি খাদক কে? এরা সবাই একই, মানে একই খাই। মানে তুমি ছাড়া বাকি চারজনই খাদক। আচ্ছা, এবার একটু খাদক কুলের কাছে একটু জানতে চাই। মধু, তোমার কাছে আসবো। মানে ঈদের সকালবেলায় কোন খাবার দিয়ে শুরু করা হয়? সেমাই চিনি, যেটা মানে ঈদের যে উপভোগটা সেটা ওটা থেকে শুরু হয় আর কি। অল্পটুকু হলেই হয়। আর মানে সকালবেলা খালি পেটে আমি মিষ্টি খেতে পারি না। আগে ভাত টাত খাওয়ার পরে সমস্ত কিছু শেষ করার পরে তারপরে মানে আসলে আমি আবার মানে খাদক ঠিক আছে, আমার আবার একটা বিষয় আছে যে আপনার কাছে একটা প্রশ্ন করি আপু। মানে এই প্রশ্নটা আমি করব মানে ভাবছিলাম কিন্তু মানুষ পাচ্ছিলাম না। আজকে আচ্ছা, আপনাকে করেই পেয়েছি। ফেলো। হ্যাঁ, খাওয়ার জন্য মানুষ বাঁচে না বেঁচে থাকার জন্য মানুষ খাবার খায়? খুবই কঠিন প্রশ্ন। আমি তো খাওয়ার জন্য বেঁচে থাকি। ও আচ্ছা। আর এখান থেকে আমি হচ্ছে বেঁচে থাকার জন্য খাবার খাই পরিমিত আহার। যতটুকু। তো কুরবানি ঈদটা আমার মানে বিশেষ করে আমার যেই মাংসটা, গরুর মাংস যেটা, আর কুরবানির গরু মাংসটা আমার খুবই ফেভারিট। আমার খুবই ভালো লাগে। মানে সারাদিন ঘুরবো ওই মানে একটু একটু করে খেতে 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 দেখা যাচ্ছে যে পরে অনেকটা খেয়ে ফেলবো। শেষই হয়ে যায়। আর এই যে সোহাগ, তোমার কাছে একটু আসতে চাই। তুমি কি খেতে ভালোবাসো এটাও শুনতে চাই না, কতটা খেতে ভালোবাসো এটাও শুনতে চাই না। তোমার তো ফ্যামিলি রয়েছে, স্ত্রী রয়েছে, তাকে কি রান্না করে খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত ঈদ উল ফিতরে? আমি ইয়েস। মানে রান্না করে খাওয়াইছি ওনাদেরকে। হ্যাঁ, খুব ভালো কথা। অনেক কিছুই এটা কিন্তু একদিন বলছিলেন হ্যাঁ। ক্যাম্পে থাকতে যে আমি ওকে সাহায্য করি, ও আমাকে সাহায্য করে, মানে দুইজন। রান্না বান্নার বেলা দেখা গেছে অনেক সময় অনেক কাজকর্ম করতে করতে রান্নার সময়টা দেরি হয়ে যায়। তখন নিজের তো ক্ষুধা পায়, চিন্তা করলাম ও যদি একা একা কাজ করে তাহলে দেরি হতে পারে, নিজেরই খাওয়া কষ্ট হবে। তখন বাধ্য হয়ে যায় ওর সাথে আমি নিজেও রান্না বান্না করি। দেখা গেছে ভাত এটা তো সবাই পারে, আমি শাক পাকাইতে পারি এবং পাশাপাশি তরকারিও পাক করতে পারি, মাছ বা মাংস মোটামুটি পারি। আর বিশেষ করে বিয়ের পরে এই পর্যন্ত সবচাইতে বেশি যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে রুটি বানিয়ে। এটা অনেক মজার। হ্যাঁ, আর এটা কিন্তু অনেক বলছিল যে কষ্টের কাজ। রুটি তো সাত সে সকালে একা কখনোই একা বানায় কখনোই না, না। আমাকে হেল্প করতেই হয়। নিশ্চয়ই আমরা কিন্তু হাঁসের মাংস দিয়ে রুটি খেতে চলে যাব তোমার বাসায়। একদম, আমি ওকে, অবশ্যই। ঠিক আছে। আর দর্শক, দেখতে দেখতে কিন্তু আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের আয়োজনটা সত্যিকার অর্থে আমরা খুবই উপভোগ করছি, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগছে। কারণ ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সেরা 5 প্রতিযোগীকে আমরা বহুদিন পরে পেলাম। তোমাদের সবাইকে খুবই মিস করছিলাম। তোমাদের কাছে এবার আমার একটা রিকোয়েস্ট রয়েছে। ছোটবেলা থেকে বড়বেলা অবধি যে গানটা ছাড়া আমাদের পবিত্র ঈদ উল ফিতর বলতে গেলে অনেক সময় আমরা এই আমেজটাই বুঝতে পারি না, সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এক অমর সৃষ্টি, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সো হবে নাকি এই গানটা? অবশ্যই। জি আপু, অবশ্যই হবে। আর এই গানটা শোনার আগে আমি দর্শকদের কাছ থেকে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ এবং প্রিয়জন পরিবারের সবাইকে নিয়ে জম্পেশ আনন্দ আর আড্ডা। আপনাদের ঈদ কাটুক অনেক সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে, এই প্রত্যাশা জানিয়ে আজকের চাঁদ রাতের ম্যাজিক বাউলিয়ানা 2025 থেকে আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি। তবে আমরা সেই দারুণ গানটি শুনতে শুনতে বাড়ি যাব। আপু, গানটিতে যাওয়ার আগে আমি বিশেষভাবে আমরা 5জন বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে সৌভাগ্য যে এতদিন পরে আমাদের যারা সবসময় সাপোর্ট করেছেন, যেই গুণী মিউজিশিয়ান আমাদের উস্তাদগণ, তাদের চরণে আমাদের ভক্তি সবার পক্ষ থেকে। এবং আজকে তাদেরকে দেখে আমরা মানে খুবই আনন্দিত। এবং আমাদের জাজেস ছিলেন পার্থ বড়ুয়া স্যার এবং গুরুজিকে এবং দিদিকে খুবই ব্যাপকভাবে মিস করছি। আয়েশা আপুকেও মিস করছি। তার মধ্যে ছিল আরও 3 জন মানুষ, যিনি ড্রামার্স আমাদের এমিলি ভাই ছিল, পাশাপাশি বাংলাদেশের আরেকজন
অনেক বড় উস্তাদ তবলাবাদক অভিজিৎ কাকা, তারপরে আরেকজন গিটারিস্ট ভাই ছিল সম্মানিত রিভু ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, ওনাদের তিনজনকে মিস করছি, যদিও ওনারা তিনজন না থাকাতে আরও দুজন গুণী মিউজিশিয়ান আমাদের মাঝে এড হয়েছেন, তাদেরকেও স্বাগত জানাই এবং সবার প্রতি শ্রদ্ধা সালাম জানাই। চলো সবাই এবার একসাথে দর্শকদেরকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। রে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির